প্রায় হসপিটালের বেড থেকে উঠে এসে একটা অদৃশ্য চাবি ঘুরিয়ে ঢাকার মসনদে বসে পড়লেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস গদিতে বসে প্রথমেই কি করলেন? প্রথমে বিশ্ববিদ্যালয়গুলির বেতন দিলেন আটকে, পড়ুয়াদের ওপর করের বোঝা চাপিয়ে দিলেন। যারা সন্ত্রাসবাদী, যারা জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল, সেই সমস্ত দুষ্কৃতীদের একে একে মুক্ত করেছেন। একটা অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে কেউ সেনাবাহিনীকে চোখ রাগাবে, এটা কিন্তু কখনোই মেনে নেওয়া যাবে না। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। বাংলাদেশ মানে একটা আত্মবিশ্বাস, বাংলাদেশে মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটা জাতি। বাংলাদেশ মানে অতিথি পরায়ণ একটা জাতি, যাদের আতিথেয়তায় মুগ্ধ গোটা বিশ্ব। আর সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী মাথায় কাপড় দিয়ে এককাল হাসি মুখে গোটা বিশ্বকে বলতেন, এই দেখো আমাদের বাংলাদেশ, আমরাও পারি। পদ্মার ওপরের সেতু, ঝাঁ চকচকে নতুন নতুন রাস্তাঘাট, মেট্রো রেল, তথ্য প্রযুক্তি, কৃষিতে উন্নয়ন, শিল্পে উন্নয়ন। নদীমাতৃক দেশ এই বাংলাদেশের। ইতিমধ্যেই পাট উৎপাদনে, ধান উৎপাদনে বিশ্বের দরবারে প্রথম দিকে একদম। এই তো বাংলাদেশ চলছিল বেশ। তারপর গত বছর শ্রাবণ মাসের একটি সকাল একেবারে অন্ধকার ঘনিয়ে এলো বাংলাদেশের বুকে। পদত্যাগ করে দেশ ছাড়লেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রায় হসপিটালের বেড থেকে উঠে এসে একটা অদৃশ্য চাবি ঘুরিয়ে ঢাকার মসনদে বসে পড়লেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। একরাশ স্বপ্ন দেখালেন তিনি বাংলাদেশের লোকজনকে। কিন্তু কে জানতো শান্তির জন্য নোবেল পাওয়া এই মানুষটি বাংলাদেশের ঘোর অশান্তির প্রধান কারণ হয়ে উঠবেন? মোহাম্মদ ইউনূস গদিতে বসে প্রথমেই কি করলেন? প্রথমে বিশ্ববিদ্যালয়গুলির বেতন দিলেন আটকে, পড়ুয়াদের ওপর করের বোঝা চাপিয়ে দিলেন। তারপর ব্যবসা করবে, ব্যবসাদারদের ওপর এমন একটা শর্ত দিয়ে দিলেন যাতে সেই ব্যবসাদাররা ভিসা খুঁজে বেড়ান, দেশ ছেড়ে পালিয়ে অন্য কোনো রাষ্ট্রে আশ্রয় নিয়ে সেখানে জীবিকা নির্বাহ করতে চান তারা। সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিলেন করের বোঝা। তার পাশাপাশি ব্যাংকের যে সুদ সেটাও দিলেন কমিয়ে। কৃষিদের যে ভর্তুকি এতদিন দেওয়া হতো সেটাও বন্ধ করে দেওয়া হলো। এক কথায় দম বন্ধ করা একটা পরিবেশ। এই হলো বর্তমানের বাংলাদেশ। ওইদিকে পূর্বতন যে শাসক দল ছিল, তাদের নেতা মন্ত্রী, তাদের ঘনিষ্ঠ যারা ছিলেন, শিল্পী, সাহিত্যিক, তাদের বাড়ি থেকে বের করে মারধর, কোথাও খুন, কোথাও বাড়িতে আগুন, কেউ কেউ দেশও ছেড়েছেন। না, একটাও কিন্তু প্রফেসর ইউনূস নিজে দাঁড়িয়ে থেকে করার নেই, তার দল বল করে রে। কিন্তু যারা করেছিল
তাদের প্রচ্ছন্ন মদত দিয়ে গিয়েছেন পর্দার আড়ালে থেকে। আর কি করেছেন? যারা সন্ত্রাসবাদী, যারা জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল, সেই সমস্ত দুষ্কৃতীদের একে একে মুক্ত করেছেন, মৌলবাদীদের প্রশ্রয় দিয়েছেন। সেই মৌলবাদীরা মাইক নিয়ে প্রকাশ্যে প্রচার করে চলেছেন, আজ থেকে বোরখা ছাড়া কোনো রমণীকে কোনো পণ্য বিক্রয় করা যাবে না। ফতোয়া জারি মৌলবাদীদের। এরই মাঝে এক গেরুয়া বসনধারী সন্ন্যাসীকে, যার হাতে নেই কোনো আগ্নেয়াস্ত্র, নেই ঢাল, নেই তরোয়াল, তবু তাকে গ্রেপ্তার করা হয়েছে দেশদ্রোহিতার অপরাধে। রাষ্ট্রের বিরুদ্ধে সে নাকি গিয়েছে অপরাধ সংগঠিত করতে, তাই তাকে এমনভাবে নিরাপত্তা দিয়ে আদালতে পেশ করা হলো যেন হাফিজ সঈদকে বাগে পেয়েছে বাংলাদেশ। হাফিজ সঈদ, সেই নামটাই করলাম, তার কারণ আছে। এই হাফিজ সঈদকে মদত দেয় যারা, সেই সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সখ্যতা বেড়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের। শুধু তাই নয়, দীর্ঘদিন পর ফের তাদের সঙ্গে নৌ বাণিজ্য শুরু হয়েছে এবং বর্তমানে ৭১-এর মুক্তিযুদ্ধে যারা সাহায্য করেছিল সেই দেশ, অর্থাৎ আমরা ভারতবাসী, এই ভারতবর্ষকে তারা দূরে সরিয়ে রেখেছে। শুধু তাই নয়, ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলতে চাইছে। কিন্তু মোহাম্মদ ইউনূস, সবকে পারলেই মুছে ফেলে দেওয়া যায়। বাংলাদেশে এতদিন যে টাকা ব্যবহার করা হতো, সেই টাকায় বঙ্গবন্ধুর ছবি ছিল, সেই ছবি আপনি মুছে দিয়েছেন। যে মুরাল, যে মূর্তি, যে ছবি ছিল বঙ্গবন্ধুর, সব কিছুকে ধ্বংস করেছেন। তার বাড়ি মাটিতে মিশিয়ে দিয়েছেন। বলেন আপনি আর কি করেছেন? আপনার বিরুদ্ধে টাকা পাচারের যে অভিযোগ ছিল, ১ টাকা, ২ টাকা, ১০০ টাকা, কয়েক হাজার টাকা, কয়েক লাখ টাকা নয়, ৬০০-রও বেশি কোটি টাকা, ৪০০ কোটি টাকা তো আপনাকে ঋণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেটা ছাড়াও গ্রামীণ ফোন ব্যবস্থা, সেটাও আপনি দেখতেন। একটি টাকাও কিন্তু আপনি কোষাগারে জমা করেননি। উল্টে আপনার বিরুদ্ধে যে সমস্ত মামলা ছিল, সেই সমস্ত মামলাগুলিকে অনৈতিকভাবে, সুনিপুণভাবে আপনি এবং আপনার পারিষদবর্গ যারা যারা রয়েছেন উপদেষ্টা মণ্ডলে, তারা কিন্তু সেইগুলিকে নষ্ট করে দিয়েছেন, অর্থাৎ সব কিছু খারিজ করে দিয়েছেন। আর এই মুহূর্তে আপনারা চাইছেন আপনাদের বর্তমান বন্ধুর আর একে বন্ধু দেশ, তাদের সঙ্গে হাত মিলিয়ে এই ভারতের শিলিগুড়ির আশপাশে কোনো একটি জায়গায় বিমানবন্দর গড়ে তুলতে রাজি হননি আপনাদের সেনাপ্রধান। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে কখনো কখনো নিজেকে সুপ্তবাসনার, সেটাই আবেগের বশে বলে ফেলেছিলেন আপনি প্রফেসর ইউনূস, আপনি নাকি প্রধানমন্ত্রী বাংলাদেশের। কিন্তু এটা ভুললে চলবে না যে একটা অন্তর্বর্তী সরকারের আপনি প্রধান, কোনো নির্বাচিত সরকারের নয়। এবং উচিত কথা বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, পরিষ্কার বলে দিয়েছে একটা অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে কেউ সেনাবাহিনীকে চক্রাগাবে, এটা কিন্তু কখনোই মেনে নেওয়া যাবে না। আর আপনি হুমকি দিয়েছেন আমাদের বিরুদ্ধে একটা কথা বলা যাবে না, এবং আমরা যখন যখন সংস্কারের যা যা কাজ সঠিক সময় করব, সঠিক সময় আমরা নির্বাচন করব, এই সমস্ত নিয়ে জোর জবরদস্তি করলে গণ অভ্যুত্থান ঘটাবো। কি মনে করেন প্রফেসর ইউনূস, বাংলাদেশবাসীকে আপনার পোষা চাকর? আপনি যখন যেটা বলবেন বাংলাদেশের বর্তমান জনগণ তখন সেটাই পালন করবে। ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না প্রফেসর ইউনূস। কিন্তু ভয় হয় কোথায় জানেন? ভয় হয় ততদিন এই রাষ্ট্রটার
অস্তিত্ব আপনি রাখবেন তো? অপেক্ষায় রইলাম সেদিনের।